বন্ধুরা, আমি রাহুল ইডিয়েট পড়াতে তোমাদের স্বাগত। তো এটি হচ্ছে আমার তৃতীয় পর্বের ভিডিও, চাপবলয় বায়ুপ্রবাহের। তো এর আগে চাপবলয় বায়ুপ্রবাহের সম্পর্কে চাপবলয়টা প্রথম পর্বে আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয় পর্বে বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ করে তোমাদের আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, হ্যাঁ, এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। নিয়ত বায়ুপ্রবাহগুলো সম্পর্কে শ্রেণীবিভাগ করে বিবরণগুলো দেওয়া হয়েছে। তো এই ভাগে আলোচনা করা হবে সাময়িক বায়ু, স্থানীয় বায়ু আর আকস্মিক বায়ু নিয়ে। তো এর আগে যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিও, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। যেহেতু আগের ভিডিও এটা আমার হচ্ছে পরপর একটা সেকুলার হিসেবে চলে আসছে, ঠিক আছে। তো তো এই তৃতীয় পর্বে মূল আলোচ্য বিষয় হলো সাময়িক বায়ু প্রবাহ, ঠিক আছে। মূল আলোচ্য বিষয় সাময়িক বায়ু প্রবাহ। দেখো, সাময়িক বায়ু প্রবাহ এই ভাগগুলো নিয়ে এর আগেও আমি বর্ণনা করেছি, ঠিক আছে। তো এখন সরাসরি আলোচনায় চলে যাব। তো সাময়িক বায়ু সম্পর্কে আমরা জেনেছি, একটা হচ্ছে সামুদ্রিক বায়ু, একটা হচ্ছে স্থলবায়ু, ঋতুভিত্তিক বায়ু, আর এছাড়া আছে অ্যানাবেটিক বা উপত্যকা বায়ু, আর ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু। তো এক এক করে এইগুলো এখন আলোচনা করা হবে, ঠিক আছে। তো সামুদ্রিক বায়ুটা প্রথমে, বায়ু প্রবাহের মূল কারণ হলো যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু ছুটে আসে। তো বায়ুর যত বেশি পার্থক্য হবে চাপের, ততই কিন্তু বেশি গতিবেগে বায়ু ছুটে আসবে, ঠিক আছে। তো যাই হোক, সামুদ্রিক বায়ু ব্যাপারটা তোমাদের আগেও বলেছিলাম যে বায়ু প্রবাহ কিন্তু যেদিক দিয়ে বায়ু প্রবাহিত হয় সেই দিকের নাম অনুযায়ী কিন্তু বায়ু প্রবাহের নামকরণ করা হয়। তো আজকে আমাদের এই সামুদ্রিক বায়ুটা কেন নামকরণ করা হলো দেখে নেওয়া যাক। দেখো, এটাকে ল্যান্ড মনে করো, আর এটাকে মনে করো সমুদ্র, ঠিক আছে। তো যাই হোক, দিনের বেলা সূর্যের তাপে কিন্তু এখানকার অ্যাটমসফিয়ারের বায়ুগুলো কিন্তু আগে গরম হয়, ঠিক আছে। গরম হওয়ার পরে সেই বায়ুগুলো কিন্তু উপরের দিকে উঠে যায়। এইবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, সাধারণত যদি গ্যাসের দুদিকে দুটো পাত্র বসাও, একটাতে জল আর একটা খালি পাত্র, দেখবে খালি পাত্রটা কিন্তু আগে গরম হচ্ছে, আগে ঠান্ডা হচ্ছে। আর যেটা জল ভর্তি পাত্র, সেটা কিন্তু পরে গরম হচ্ছে আর পরে ঠান্ডা হবে। এমনকি গ্যাস নিভিয়ে দেওয়ার অনেকক্ষণ পরেও কিন্তু জলটা বা পাত্রটা গরম থাকে, জল সংলগ্ন পাত্রটা গরম থাকে, কিন্তু ততক্ষণে কিন্তু খালি পাত্রটা ঠান্ডা হয়ে যায়। ঠিক সেই একই রকমভাবে দেখবে এই যে সূর্যের তাপে কিন্তু তাড়াতাড়িভাবে মানে খুব শীঘ্রই কিন্তু এই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু কিন্তু গরম হয়ে যায়, ঠিক আছে। তো গরম হয়ে সেই বায়ু ঊর্ধ্বগামী হয়, ফলে এখানে কিন্তু বায়ু নিম্নচাপ সৃষ্টি হয়, ঠিক আছে। আর সেই সময় বায়ু, যেহেতু সমুদ্র গরম হতে সময় অনেক দেরি লাগবে, ঠিক আছে, তাই জন্য কিন্তু সমুদ্রটার দিক থেকে যে শীতল ভারী বায়ু, এটা কিন্তু উচ্চচাপযুক্ত ভারী বায়ু, ঠিক আছে। এটা কিন্তু এই খালি জায়গাটা ভরাট করার জন্য কিন্তু ছুটে আসে, ঠিক আছে। এই খালি জায়গাটা ভরাট করার জন্য কিন্তু ছুটে আসছে। তো এই ছুটে আসার কারণে, এই যেহেতু সমুদ্র দিক থেকে বায়ু প্রবাহিত হয় বলে এর নাম কিন্তু সামুদ্রিক বায়ু। এর নাম সামুদ্রিক বায়ু। কেন? সমুদ্রের দিক থেকে ছুটে আসছে, তার মানে সূর্য ওঠার কিছু সময়, 4 ঘন্টার মধ্যেই কিন্তু এই সামুদ্রিক বায়ুটা কিন্তু প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে। আর এর তীব্রতা বাড়ে সন্ধ্যের দিকে, ঠিক আছে। তো যাই হোক, এইবার এর পরবর্তী পর্যায় হচ্ছে স্থলবায়ু। এটা ছিল সামুদ্রিক বায়ু, এবার যাচ্ছি স্থলবায়ুতে। দেখো, সেম প্রসেস, সেম সব কিছু। এটা মনে করো সমুদ্র, এটা মনে করো ভূপৃষ্ঠ, ঠিক আছে, সেমভাবে সব কিছু। তো মনে করো সূর্য অস্ত যাওয়ার পরে যেমন তাড়াতাড়িভাবে তোমাদের বলেছিলাম গ্যাসের
যেটা খালি পাত্র সেটা আগে ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে যেটা জল ভরা পাত্র সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়। তাই জন্যে কী হয়, যখন স্থলভাগ শীতল হয়ে পড়ে তখন কিন্তু ধীরে ধীরে সমুদ্রভাগটা কিন্তু গরম থাকে। তো এই সংলগ্ন এই সমুদ্র যেহেতু গরম, তাহলে এই সংলগ্ন বায়ুও কিন্তু গরম থাকবে, ঠিক আছে, সাধারণ ব্যাপার। তো এই শীতল বায়ু কিন্তু ভারী হয়, আর এই বায়ুটা কিন্তু তখন গরম বায়ু হালকা হওয়ার কারণে এই বায়ুটা কিন্তু ঊর্ধ্বগামী হয়, ঠিক আছে, ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী বায়ু উপরের দিকে উঠে যাওয়ার পরে এই জায়গাটা ফাঁকা হচ্ছে, ঠিক আছে। তো এই ফাঁকা হওয়ার কারণে এই যে স্থলভাগের সংলগ্ন বায়ুটা, এটা কিন্তু এই ফাঁকা জায়গাটা পূরণ করতে ছুটে আসে, ঠিক আছে। তো এই পূরণ করতে ছুটে আসে বলে এটা যেহেতু স্থলভাগের দিক থেকে প্রবাহিত হয়, তাই জন্যে এর নাম কিন্তু স্থলবায়ু। তাহলে বোঝা গেল, সমুদ্রের দিক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে বলে এর নাম সমুদ্র বায়ু, আর স্থলভাগের দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে বলে এর নাম কিন্তু স্থলবায়ু। আচ্ছা, এইবার দেখা যাক আমাদের 3 নম্বর ঋতুভিত্তিক বায়ু। ঋতুভিত্তিক বায়ু বলতে সাধারণত ঋতুতে আমাদের যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুটাকে ঋতুভিত্তিক বায়ু বলা হয়। যেমন আমাদের হচ্ছে মৌসুমি বায়ু। তো ঋতুভিত্তিক বায়ুটা বোঝার আগে আমাদের কিন্তু আগে একটু এশিয়া মহাদেশের স্থলখণ্ডটা, ঠিক আছে, স্থলভাগের দিকে কিন্তু আমাদের একটু চোখ রাখতে হবে। যেমন ধরো আমরা ছোটো সাধারণভাবে একটা এঁকে দিচ্ছি। এটা মনে করো ভারত, যাই হোক, এটা জাস্ট বোঝানোর জন্য। আর নিচে আছে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর, ঠিক আছে। আর এদিকে আছে আরব সাগর, ঠিক আছে। যাই হোক, দেখো শীতকালে কি হয়, আগে গ্রীষ্মকালটা ধরা যাক। তো গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে কিন্তু এটা কিন্তু স্থলভাগ, ঠিক আছে, এটা কিন্তু স্থলভাগ, আর এটা কিন্তু মনে করো সমুদ্র বা জলভাগ। তো সূর্যের তাপে কিন্তু গ্রীষ্মকালে কি হয়, স্থলভাগটা কিন্তু আগে গরম হয়, ঠিক আছে। আগে গরম হয় বলতে এর সময়টা লাগে, মানে যখন তোমার মৌসুমী বায়ুটা প্রবেশ করে তার আগের কথাটা হচ্ছে, ঠিক আছে। প্রথম হচ্ছে স্থলভাগে, তো নিচের দিকে যেহেতু সমুদ্রভাগ, উপরের দিকে স্থলভাগ, তাই এটা যখন গরম হচ্ছে তখন কিন্তু এখানকার বায়ুটা ঊর্ধ্বগামী হচ্ছে, ঠিক আছে। তার ফলে এই যে শূন্য জায়গাটা পূরণ করার জন্য তখন কিন্তু উত্তর পূর্ব দিক, এটাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ঠিক আছে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর থেকে ফার্স্টে কিন্তু কেরলে ঢোকে, যেখানে মৌসুমি বিস্ফোরণ ঘটায়, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু ভারতে প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ভারতে প্রবেশ করে। আর এটা কিন্তু যেহেতু সাগর, এদিকটা সাগর বলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু ভারতে প্রবেশ করে এবং কিন্তু বৃষ্টিপাত ঘটায় প্রচুর পরিমাণে। তো এইটাকে বলা হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু। ঠিক অপোজিটভাবে যদি বিচার করা যায়, যখন এই বায়ুটা প্রবেশ করলো, ঠিক আছে, প্রবেশ করার পর যখন বৃষ্টিপাত সব কমপ্লিট হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, সব আর কোনো জলীয় বাষ্প থাকলো না, তখন কিন্তু এই বায়ুটা, সমুদ্র সেই সময় গরম হয়, যেহেতু এই টাইমে উষ্ণ ছিল, উষ্ণ বায়ু কিন্তু উপরের দিকে উঠে গেছিলো, তখন কিন্তু এখানে শীতল ভাব ছিল, ঠিক আছে। এবার কিছু মাস পরে এর বিপরীত অবস্থা দেখা দিল, মানে এইখানটা তখন কিন্তু এই সমুদ্রটা কিন্তু তখন এই টোটাল জলভাগটা কিন্তু উষ্ণ হয়ে যায়, ঠিক আছে। তো উষ্ণ হয়ে গেলে তখন এইখানকার জলভাগ তখন কিন্তু শীতল হয়ে যায়, ঠিক আছে। ফলে শীতল হওয়ার কারণে এই দিক দিয়ে কিন্তু বায়ু এই জায়গাটা ভরাট করার জন্য ছুটে আসে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কিন্তু শীতকালীন মৌসুমি বায়ু, ঠিক আছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি
সাধারণত গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে রাত হিসেবে ধরি, তাহলে কিন্তু দেখা যাবে এই দুটি ঋতুর পার্থক্যের জন্যই কিন্তু সাধারণত মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে আহ, একে কিন্তু বলা হচ্ছে, মানে মৌসুমি বায়ুকে বলা হচ্ছে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। ঠিক আছে, তাহলে এটাকে স্থলভাগ হিসেবে ধরা হয়েছে। স্থলবায়ু, এই স্থলের দিকে প্রবাহিত হচ্ছে স্থলবায়ু, আর সাগরের দিক দিয়ে বা সমুদ্রের দিক দিয়ে প্রবাহিত হচ্ছে যে বায়ু, সেটাকে বলা হচ্ছে তোমার সামুদ্রিক বায়ু। তাহলে স্থলবায়ু ও সামুদ্রিক বায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে মৌসুমি বায়ু। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো একটা জিনিস খেয়াল করো যে এই শীতল বায়ু কিন্তু যখন ভারত মানে এশিয়া থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না। ওই জন্য কিন্তু শীতকালে বৃষ্টি হয় না। গ্রীষ্মকালের পরেই কিন্তু বর্ষাকাল আসে। তার কারণ কিন্তু একই, এই যে এখানকার বায়ুটা কিন্তু উষ্ণ হয়ে উপরে উঠে যাওয়ার পরে সে জায়গাটা ভরাট করার জন্যই কিন্তু এই জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঢুকে বৃষ্টিপাত ঘটায়। বোঝা গেল? আসবো অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ুতে। তাহলে ফার্স্টে আলোচনা করা যাক অ্যানাবেটিক বায়ু। মনে করো এই নিচের অঞ্চলটা হচ্ছে, এটাকে বলা হয় পর্বত উপত্যকা। ঠিক আছে, তো উপত্যকার এইগুলো হচ্ছে তো সাধারণভাবে পর্বত, এগুলো তো আমরা জানোই। তো কী হয়, সূর্যের তাপ কিন্তু প্রথম কিন্তু সরাসরি এই এই যেখানে এখানে পৌঁছাতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু এখানে বাধা পায়। ঠিক আছে, এটা কিন্তু বাধা পায় পর্বতে। সুতরাং এই বাধা পাওয়ার কারণে কিন্তু পুরোপুরি এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেক দেরিতে পৌঁছায়। যাই হোক, এইখানে যখন বাধা পেয়ে এখানকার বায়ুটাকে উত্তপ্ত করছে, এই অ্যাটমসফিয়ারটাকে উত্তপ্ত করছে, তখন এখানকার বায়ুটা কিন্তু উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, এইবার সাধারণত বায়ুর ধর্ম অনুযায়ী কি, তখন কিন্তু নিচে থাকে উচ্চচাপ, আর এখানে যেহেতু বায়ু থাকছে না, তাই এখানে বায়ু নিম্নচাপ তৈরি হচ্ছে। তাই কিন্তু উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে বায়ুর ধর্ম নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া। ঠিক আছে, তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু। অ্যানাবেটিক বা উপত্যকা বায়ু। তাহলে বোঝা গেল, যেহেতু উপত্যকা থেকে ঊর্ধ্বগামী হচ্ছে, সেজন্য কিন্তু পর্বতের উপত্যকার দিক থেকে প্রবাহিত হচ্ছে বলে এর নাম কিন্তু উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ুটা ঠিক এর অপোজিট। তাড়াতাড়ি কিন্তু তাপ বিকিরণ করে রাত্রিবেলার পূর্বেই এই জায়গাটা কিন্তু আগে ঠান্ডা হয়ে যায় পর্বত, তখন কিন্তু এই জায়গাটা উষ্ণ থাকে, মানে পর্বত উপত্যকাটা তখন কিন্তু উষ্ণ থাকে, আর এই জায়গাটা কিন্তু তখন শীতল হয়ে যায়। এইবার তখন বায়ুর ধর্ম কি, তখন শীতল মানে এখানে উচ্চচাপ, আর উষ্ণ মানে নিম্নচাপ। তাহলে এই অঞ্চল থেকে বায়ু কিন্তু নিচের দিকে নেমে আসে এই জায়গাটা ভরাট করার জন্যে। ঠিক আছে, উষ্ণ জায়গাটা ভরাট করার জন্যে। তো এই বায়ুটা উপর থেকে প্রবাহিত হচ্ছে। তো এটা কিন্তু পর্বত বলেছিলাম, এটা কিন্তু পর্বত। ঠিক আছে, পর্বত থেকে বায়ু নিচের দিকে প্রবাহিত হচ্ছে বলে এই বায়ুর নাম কিন্তু পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। তাহলে সাময়িক বায়ু হচ্ছে সাধারণত যেসব বায়ু সাময়িকভাবে চাপের তারতম্যের ফলে নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট কোনো সময়ে নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট অঞ্চলে প্রবাহিত হয়, তাকে বলা হচ্ছে সাময়িক বায়ু। এবার আমি আসবো স্থলবায়ুতে। ঠিক আছে, তো স্থলবায়ু না, ওটা হবে স্থানীয় বায়ু। তো স্থানীয় বায়ু সম্পর্কে দেখো, এটা জাস্ট এতটা বোঝার কোনো ব্যাপার নেই। সাধারণত স্থান থেকেই বুঝতে পারছো, স্থানে যে বায়ুগুলো প্রবাহিত হয়, মানে যে স্থানে সাধারণত ভূপ্রকৃতি আর পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে, ঠিক আছে, উষ্ণতা চাপের পার্থক্য হলে যে বায়ু প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে স্থানীয় বায়ু। তো বিভিন্ন স্থানে বিভিন্ন রকম স্থানীয় বায়ুর নাম আছে। ঠিক আছে, যেমন লু, ফন, চিনুক, সিরক্কো, এগুলো কিন্তু উষ্ণ বায়ু। আর শীতল বায়ু আছে মিস্ট্রাল, পম্পেরো, বোরো। ঠিক আছে, এগুলো কিন্তু সবই স্থানীয় বায়ু। দেখো তোমরা চারটা কিন্তু প্রথম পর্বে চারটা খেয়াল করলে দেখতে পাবে যে স্থানীয় বায়ু একটা হচ্ছে উষ্ণ আর শীতল, এই দুই ভাগে কিন্তু বিভক্ত।
এটা বিভিন্ন জায়গার নাম অনুযায়ী নামকরণ করা হয়, ঠিক আছে। তো এটা তেমন কোনো বোঝার ব্যাপার নেই। এইবার আমি আসবো আকস্মিক বায়ুতে। তো এবারে আমি আলোচনা করব আকস্মিক বায়ু নিয়ে। এবারে আলোচনা করব আকস্মিক বায়ু নিয়ে। দেখো, আকস্মিক মানে তোমরা এখানেই নামের মধ্যেই বুঝতে পারছো, মানে হঠাৎ করে কোনো বায়ু প্রবাহিত হলে সেটাকে বলা হচ্ছে আকস্মিক বায়ু, ঠিক আছে। তো আকস্মিক বায়ুটা সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে ঘূর্ণবাত আর প্রতি ঘূর্ণবাত। মানে ঘূর্ণবাত আর প্রতি মানে বিপরীত, ঘূর্ণবাতের বিপরীত অবস্থাকে বলা হচ্ছে প্রতি ঘূর্ণবাত। তো ঘূর্ণবাত আবার দুই প্রকার আছে। একটা হচ্ছে ক্রান্তীয় আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। তো সাধারণত ঘূর্ণবাতটা কি আগে দেখে নেওয়া যাক। সাধারণত ভূপৃষ্ঠের কোনো জায়গায় যদি বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, তাহলে চারপাশ থেকে বায়ুটা কিন্তু সেই স্থানটা ভরাট করার জন্যে ছুটে আসে, ঠিক আছে। তো ভরাট করার জন্য কিন্তু কুণ্ডলী পাকিয়ে ছুটে আসে, এটা কিন্তু কুণ্ডলী আকার, মানে এই এই হচ্ছে কেন্দ্র। তো কুণ্ডলী পাকিয়ে কিন্তু জায়গাটাকে দখল করার জন্য ছুটে আসে। তো এই সাইডগুলো কিন্তু উচ্চচাপ অঞ্চল, এগুলো কিন্তু সব উচ্চচাপ যুক্ত অঞ্চল। তো এই নির্দিষ্ট জায়গা থেকে বায়ু ঊর্ধ্বগামী হওয়ার ফলে তো এই জায়গাটা কিন্তু ভরাট করার জন্য কিন্তু চারপাশ থেকে কুণ্ডলী আকারে যে বায়ু প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে তোমার ঘূর্ণবাত। দেখো একটা জিনিস, দেখো এটা কিন্তু সাধারণত কোন দিকে আছে, ঘড়ির কাঁটার দিকে। এটা ঘুরছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে এটা হয় কিন্তু দক্ষিণ গোলার্ধে। ঠিক এর বিপরীত হচ্ছে মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। মানে এই যে ঘূর্ণবাতটা, এর গতিটা কিন্তু এরকমভাবে ঘোরে, ঠিক আছে। এইটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। তো এটাও কিন্তু ঘূর্ণবাত, কিন্তু এটা হয় উত্তর গোলার্ধে। ফ্রেলের সূত্র কিন্তু এর জন্য দায়ী। এই দুটো গতির পার্থক্য হচ্ছে, এটার জন্য কিন্তু ফ্রেলের সূত্র দায়ী। এইটা আর এইটা কিন্তু সেম, এরও কিন্তু মাঝখানে থাকে নিম্নচাপ, এরও মাঝখানে নিম্নচাপ। এটা বাইরের দিকে উচ্চচাপ, এরও কিন্তু বাইরের দিকে সব উচ্চচাপ। তো দেখো, এবার যদি বাইরের এইখানে মনে করো 1020 MB মানে মিলিবার, আর এখানে আছে ধরো 960 MB, ঠিক আছে। তো এই 20 আর 960, তো এই যে পার্থক্যটা এখানে 60, তাহলে 60 কিলোমিটারের পার্থক্য, ঠিক আছে। তাহলে কিন্তু এই যত বেশি পার্থক্যটা হবে বায়ুচাপের, তত কিন্তু বায়ুর গতিবেগ বেশি হবে, ঠিক আছে। সাধারণত এইগুলো 160 থেকে 200 কিলোমিটারের ওপর পর্যন্ত চলে যায়। তো এই ঘূর্ণবাত আবার দুই প্রকার। তার আগে বলে নিই, এই যে মিডিল যেখানে নামে বায়ুগুলো, মিডলে যেখানে কুণ্ডলীটা পাকায়, এই জায়গাটাকে কিন্তু বলা হয় ঘূর্ণবাতের অক্ষি, হ্যাঁ, বা চক্ষু বলা হয়, ঘূর্ণবাতের চোখ। যাই হোক, এবার এই ঘূর্ণবাত দুই প্রকার, একটা হচ্ছে ক্রান্তীয়, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ। তো এটাকে নাম থেকে বোঝা যাচ্ছে, দেখো ক্রান্তীয়, দুই ক্রান্তীয় অঞ্চল। হ্যাঁ, সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চলের দিকে, যেমন 5 থেকে 20 ডিগ্রির মধ্যে অক্ষাংশের মধ্যে কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণবাতটা প্রবাহিত হয়, 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে। আর তোমার নাতিশীতোষ্ণ এটা হয় 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা কিন্তু হয়, ঠিক আছে।
তো নাতিশীতোষ্ণ ঘূর্ণবার্তার সময়কাল হচ্ছে শীতকাল, আর ক্রান্তীয় ঘূর্ণবার্তা সাধারণত শরৎকালের দিকে কিন্তু এই ঘূর্ণবার্তা হয়। যাই হোক এবার হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। 2 নম্বর প্রতীপ ঘূর্ণবাত, তার মানে ঠিক এই যে করেছি এর উল্টো অবস্থা। তার মানে এতে কী হয়, যেমন বায়ুটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে সব কেন্দ্রের দিকে, ঘড়ির কাঁটার দিকে কেন্দ্রের দিকে কিন্তু তোমার এক জায়গায় এসে কুণ্ডলী আকার পাক খাচ্ছে, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতে কিন্তু এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে হবে। ঠিক আছে, এই বায়ুগুলো মনে করো ঢুকেছিল, সেগুলো বেরিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ঘূর্ণবাতের বিপরীত অবস্থা। এখানে কি হয়, এখানে এখানে শীতল বায়ু, আর এই বাইরের দিকে কিন্তু উষ্ণ বায়ু থাকে। উষ্ণ মানে তার চাপ কম, তাই নিম্নচাপ, আর শীতল মানে তার চাপ বেশি, মানে উচ্চচাপ। তো উচ্চচাপ শীতল অঞ্চল থেকে বাইরের দিকে ছিটকেতে চলে যাচ্ছে, এই বায়ুগুলোকে বলা হচ্ছে তোমার প্রতীপ ঘূর্ণবাত। ঠিক আছে, সাধারণত এইগুলো যেমন টর্নেডো, টাইফুন, সাইক্লোন, এরকম কিছু বিধ্বংসী ঘূর্ণিঝড় সৃষ্টি করে। এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, ঠিক এর উল্টো অবস্থা। এই সময় কিন্তু শান্তভাব বিরাজ করে। ঠিক আছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু এরকম বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু প্রবাহিত হয় না বা উৎপন্ন হয় না। তো এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। ঠিক এর বিপরীত অবস্থা হবে উত্তর গোলার্ধে, তার মানে ঘড়ির কাঁটার দিকে। এই মিডিলটাকে ধরা হচ্ছে, এই কিন্তু বায়ু এরকমভাবে ছিটকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়, মনে করো চরকি। যাই হোক, এটা কিন্তু হয় উত্তর গোলার্ধে। তো এই হলো ঘূর্ণবাতের টোটাল চ্যাপ্টার। ঠিক আছে, ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাত, আকস্মিক বায়ু, টোটাল ভাগগুলো আলোচনা করলাম। তো এখানেই কিন্তু বায়ুচাপ, চাপ বলয়, বায়ুপ্রবাহ চ্যাপ্টারটা শেষ হলো। তো পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই আপডেট দেব অন্য চ্যাপ্টার নিয়ে। তো এখানে কিন্তু ক্লাস 10 এবং 8 উভয়ই কিন্তু উপকৃত হবে। একটুখানি ভালো করে ভিডিওগুলো ফলো করো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে আবার যদি দরকার হয় বা নতুন করে কোনো ভিডিও বানাবো, ঠিক আছে, সেখানে আমি আলোচনাগুলো রাখবো। আর লাইক, সাবস্ক্রাইব এটা একটু করো তোমরা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ বাই।